আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কেন কি আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে। আর এই প্রেগনেন্সিতে ব্যথা হওয়াটা নর্মাল। তো যাই হোক, আমি জানি না অ্যাকচুয়ালি আমার কখন ডেলিভারি হবে আর কবে ডেলিভারি হবে আর কবে আমি অ্যাডমিট হব। খুব কনফিউশন, ফার্স্ট প্রেগনেন্সি, কিছু বুঝেও পাচ্ছি না। তো তাও আমি ক্লিপটা করে রাখছি, যদি দরকার হয় তো পরে আমি এটাকে অ্যাড করতে পারবো। তো জানি না সবাই কত স্মুথলি যায়, টুক করে যায়, টুক করে বাচ্চা নিয়ে চলে আসে, কীভাবে হয় আমি জানি না। যাই হোক, তাও আমি ভিডিও ক্লিপটা বানিয়ে রাখছি সেই কারণে। তো আমি আপাতত রেডি, এখানে বসে আছি। আর এই আমার বেবি বাম্প 9 মান্থের। তো চলো, একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, মামনি আমি মা আমরা তিনে মিলে ডাক্তারের কাছে যাবো। আমি ডাক্তার কী বলবে তার উপর ডিপেন্ড করবে যে কী হবে কি না। তো চলো যাওয়া যাক। মাথাটা কেমন করতেছে, আমি তেল না কেন তেল দিলাম? আমি কি জানি ভর্তি করবো। আপাতত আমি নার্সিংহোমে ভর্তি, আর জানি না কী হবে, আর মুখে বলে কী করতে হবে জানি না। এই যে এটা হচ্ছে সঞ্জীবনী নার্সিংহোম। এই নার্সিংহোমে আমাদের বৌরানি ভর্তি। এবার পেন উঠেছে দিশার, নিচে ব্যথা, ওপরে হাসি নিয়ে শুয়ে আছে, স্যালাইন চলছে। এরপরে যেতে হবে সোনোগ্রাফির জন্য, তারপরে ডিসিশন হবে কী হয়েছে। দিদা বসে আছেন খুশিতে নাতি ধরার জন্য। এটা হচ্ছে সঞ্জীবনীর রুম, কেবিন রুম। এটা হচ্ছে ঠাকুরমা, ঠাকুরমাও খুশি আছে, বাচ্চা হাতে দিলেই দৌড় দেবো বাড়ি। মা থাকবে বাড়ি, নার্সিংহোমে মা নার্সিংহোমে থাকবে। কোন দিকে ধরে ভিডিও বানাবো জানি না। এই আমার ডান হাত, যেটার অবস্থা খারাপ। গেছিলাম তো ডক্টর দেখাতে, মানে প্রচণ্ড পরিমাণ ব্যথা নিয়ে, কিন্তু তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে ডক্টর বলেছিল অ্যাডমিট হতে, অ্যাডমিট করে দেখবে যে কেমন কি পরিস্থিতি কি না। তো অ্যাডমিট করার পর যেটা হয়েছিল, তো তারপর আমাকে প্রচুর পরিমাণ স্যালাইন অ্যান্ড ইঞ্জেকশন দিয়েছিল। আর তারপরে এখানে আমার বড় চলে এসেছিলো, তো বেচারা বহুত টেনশনে ছিল, আর আমাকে এরকম দেখে হয়তো এটাকে নিতে পারছিল না। যাই হোক, চলেও গেল তারপর। আর এখানে আমি একটু বসেও ছিলাম, আর একটার পর একটা স্যালাইন চলছিল, অনেক সময় ধরে চলছিল। অ্যান্ড তারপর মাঝখানে আমরা একটু বাইরেও গেছিলাম, কেন কি আমার সোনোগ্রাফি ছিল, আর সোনোগ্রাফিটা বাইরে গিয়ে করাতে হতো, নার্সিংহোমে সোনোগ্রাফির কোনো ব্যবস্থা ছিল না। আর আমি অ্যাডমিট ছিলাম সঞ্জীবনীতে। তো তারপর ওখান থেকে এসে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর আবার স্যালাইন চলছিল আমার। এভাবে চলতে চলতে তো রাত্রি হয়ে এসেছিলো, আর অনেক ঘন্টা পর আমাকে একটু খাওয়া দাওয়া করতে দিয়েছিল। সারাদিন আমাকে কিছু খেতে দেয়নি, আর ওই সময় খাওয়ার কোনো ভিডিও আমি নিতেও পারিনি। আর খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর ডক্টরও চলে এসেছিলেন। তারপর আমার অল্প সমস্যা হওয়াতে আমাকে অক্সিজেনও দিয়েছিল। জীবনের প্রথমবার আমার অক্সিজেন চলেছে। আমি কি বলবো, এত কেমন টাইপের একটা ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না। নিজের হালকা হালকা ভয়ও লাগছিল। অ্যান্ড পরের দিন সকালে উঠে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে ওয়েট করছিলাম কখন আমার বাড়ির লোক আসবে। তো অ্যাকচুয়ালি সব সিচুয়েশনের ভিডিও নেওয়া তো সম্ভব না। সকাল সকালই মা চলে এসেছিলো, আর আমি এখানে ওয়েট করছিলাম ছুটি দিবে বলে। তো ডক্টর আগের দিন রাত্রে বলেই গেছিলো যে আমাকে ছুটি দিবে, কিন্তু 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 সেই ছুটি হতে হতে রাত্রি হয়ে গেছিলো। আমি সারাটা দিন ওয়েট করে বসেছিলাম যে কখন ডক্টর আসবে, কখন ছুটি দিবে, যে কারণে আমি একটু রেস্ট করতে পারছিলাম না, আর একটু ভালোও লাগছিল না। শরীরটা বারবার ভালো হচ্ছিল, বারবার খারাপ হচ্ছিল। তার মাঝখানে শুধু আমার একটাই জিনিস চলছিল মাথায়, কখন আমার ছুটি হবে, কখন আমি বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হব। আর ওখানে থাকা অবস্থায় একদমই ভালো করে ফ্রেশ হতে পারছিলাম না। তো তারপর গিয়ে ফাইনালি আমার ছুটিটা হয়ে যায় অনেক রাত্রে। তারপর আমাদের যে পরিচিত অটো কাকু আছে, যেই কাকুর সাথে আমরা সবসময় যাতায়াত করি, সে কাকু চলে এসেছিলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর রাস্তাতে ছিল প্রচণ্ড পরিমাণ ভিড়, কেন কিনা তখন ছিল দুর্গাপূজা, আর দুর্গাপূজার তৃতীয়ার দিনে আমি ভর্তি হয়েছিলাম। অ্যান্ড চতুর্থের দিন আমাকে পালস সঞ্জীবনী থেকে ছুটিও দিয়ে দিয়েছিল। তো ফাইনালি বাড়ি ফিরছিলাম, রাস্তাতে পুরো ভিড় ছিল, পুরো সবাই লোকজন ঘুরতে বেরিয়ে পড়েছিল। অনেক
মানে ভিড় দেখা যাচ্ছিলো, লোকজন দেখা যাচ্ছিলো। হ্যাঁ, একটু একটু ভালোও ফিল হচ্ছিলো যে এর মধ্যে বাড়িও পৌঁছে যাচ্ছিলাম। অ্যান্ড বাড়ি গিয়ে হয়ে গেছিলো আমার বিশাল শরীর খারাপ, তাই আর ভিডিওটা সেই দিন এন্ড করতে পারিনি, পরের দিন এন্ড করেছি। আর যা যা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা আছে সেগুলো আমি সব পরে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। বাজারে শুনে যায় না, শনি মন্দিরের সামনে দাঁড়ায় আছি, ফট করে তাকায় দেখি চলে আসছি বাড়িতে। আচ্ছা, কথা বলে কালকে বলবো, আজকে সত্যি কথা বলার মতো অবস্থাতে নেই। আর ভিডিওটা কালকে এন্ড করবো, কালকে যা বলার বলবো। যাই হোক, ফাইনালি গোটা একদিন নার্সিংহোমে থাকার পর আজকে আমি বাড়িতে। তো পুরোপুরি একদিন না হলেও প্রায় 1.5 দিনের মতো ছিলাম। কি বলবো, কিছু বলার নেই, জানি না, আচমকা হবে। আমার খুব সমস্যা হচ্ছিলো 2-3 দিন থেকে, সেই কারণে ডাক্তারের কাছে যাওয়া। ডক্টর বলেছিল যে ভর্তি করে দেখবে যে কেমন কী পজিশান থাকে আমার, সেই কারণে আমাকে অ্যাডমিট করেছিল। যাই হোক, অ্যাডমিট হওয়ার রাত্রের মধ্যে তো আমার মোটামুটি শরীর ঠিকও হয়ে এসেছিলো, কিন্তু কোনো প্রবলেম তো একবারে ঠিকও হয় না, তারপর পরের দিন আবার সমস্যা হচ্ছিলো। যাই হোক, কিছু কিছু ক্লিপস আমি রেখেছি, তুলে রেখেছি। আর আমি ভেবেছিলাম যে হয়তো এটা আমার ডেলিভারি ব্লগ হবে, সেই কারণে আমি ভিডিওগুলো করেছিলাম, কিন্তু আলটিমেটলি সেরকম কিছু হয়নি। এটা আমার ডেলিভারি ব্লগ ছিল না, অ্যান্ড হয়ও নি। জানি না কেন আমার সঙ্গে লাস্টের দিকে এসে এরকম প্রবলেম হচ্ছে। মানে গোটা প্রেগনেন্সির শুরুর থেকে, হ্যাঁ, প্রবলেম তো কিছু কিছু ছিল, যেমন কি আমি খাওয়া দাওয়া করতে পারিনি, কিন্তু সেইটা যে গিয়ে শেষ 9 মাসে এরকম জায়গায় দাঁড়াবে সেটা তো আমার কোনো ধারণা ছিল না। মোটামুটি রিপোর্ট যা বলো, ডক্টর দেখানো বলো, সব কিছু মোটামুটি ঠিকই ছিল। কিন্তু 9 মাসে আসার পরে হয়তো এই গোটা জার্নির যে প্রবলেমগুলো ছিল সেগুলো সব একসাথে দেখা দিচ্ছে, বা হয়তো আমি যে গাফিলতি করে খাওয়া দাওয়াগুলো করিনি সেটারও কোনোভাবে এফেক্ট করছে। অ্যান্ড নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে। আর আমার ফার্স্ট প্রেগনেন্সি, তাই আমার কোনো আইডিয়াও নেই। আর ইভেন আমার বাড়ির লোকরাও ঘাবড়ে যাচ্ছে, বা এই সময় একটু 1% রিস্ক নিতে যাচ্ছে না। সেই কারণে যখনই আমার যেরকম কোনো সমস্যা হচ্ছে, যেটা একটু বেশি মনে হচ্ছে, মানে সেই সময়তেই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া করছে সবাই আমার জন্য করছে, আমি একা আমার জন্য করছি না, সবাই মিলেই করছে। আমার কী বলবো, 2 মা অলওয়েজ আমার সঙ্গে থাকছে। অ্যান্ড যাই হোক, এবার মোটামুটি ঠিক হতে বাড়ি ফিরেছি। এবার ডক্টর বলেছে অক্টোবর অবধি ওয়েট করতে, যতটা পারা যায় ততটা দিন পরে গিয়ে আমার ডেলিভারিটা করবে, কেন কি আমার এখনও পুরোপুরি টাইম হয়নি ডেলিভারি করার। হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় তখন তো বলেই সে করে দেবে, বাট সেটার থেকেও বেশি বেটার হবে যদি আমি আরও কিছুদিন সার্ভাইভ করতে পারি এইভাবে। তো আমি ডক্টরকে বলেছি আমি ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। আর আমি নিশ্চয়ই আমার বাচ্চার ভালো চাবো। তো যাই হোক, ছোটো ছোটো ক্লিপস তো তোমরা দেখিয়েছো, আর মুখে বলে ভিডিও করার কিছু ছিল না যে আমি তোমাদের মুখে বলে ভিডিও করব। আর সব সিচুয়েশান হয়তো বলে বোঝানো সম্ভব হবে না। আমি পরেও হয়তো অন্য কোনো ভিডিওতে ডিটেলসে শেয়ার করব, যখন আমি এই সব কিছুর থেকে বেরিয়ে আসবো। এখন আমি এগুলোর মধ্যে আছি, তাই আর এর থেকে বেশি ডিটেলসে কিছু বলতে চাই না। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলতে চাই আজকের ভিডিওতে, যেটা আমি এই মোমেন্টে এসে ফিল করছি, সেটা হচ্ছে প্রেগনেন্সি একটা খুব সুন্দর জার্নি, খুব ভালো জার্নি, খুব ভালো জিনিস, কিন্তু এখানে নজরটাও সব থেকে বেশি লাগে। আর লোকের চোখ লাগা, নজর লাগা, এগুলো খুব বাজেভাবে এফেক্ট করে। আমার মনে হয় প্রেগনেন্সিটা যতটা পারা যায় ততটা না জানানো উচিত, কাউকেই না জানানো উচিত। কেন কি কার মনের ভেতর থেকে কী এসে তোমার উপরে এফেক্ট করবে সেটা তুমি নিজেও জানো না। আমি শুরুতে যতদিন পর্যন্ত কাউকে কিছু না জানিয়েছি ততদিন অবধি আমার মনে হয়েছে আমি সব কিছু সিচুয়েশান কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু যখন থেকে সবাই জেনেছে তারপর থেকেই আমার এটা আমার নিজস্ব একটা ধারণাও হতে পারে বা ভুল ধারণাও হতে পারে, আমি জানি না, কিন্তু আমি বলবো যে কাউকে না জানানোটাই সব থেকে বেটার অপশন। ঠাকুরকে এটাই বলছি যে ডক্টর আমাকে যেরকম করে বললো সেরকমভাবে যেন আমি থাকতে পারি, আর টাইম মতো গিয়ে যেন ডেলিভারিটা করাতে পারি। আর তারপর তোদের সঙ্গে সব ডিটেলসে শেয়ার করবো, যা যা বলার আছে, যা যা বলার নেই, যা যা বলতে আমি চাই। তো এই প্রেগনেন্সি নিয়ে একটা বড় ভিডিও আমি তো অবশ্যই বানাবো। অ্যান্ড তোমরা প্লিজ প্রে করো, হয়তো এটা দেখবো অনেকদিন পরে, বাট হ্যাঁ, তবুও সবাই প্রে, সবার আশীর্বাদ সহ সব কিছু নিয়ে যেন আমি ঠিকঠাক টাইম মতো একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি, এটাই চাই। অ্যান্ড আজকের ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো
বাই বাই।